নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুকে আন্তরিক শুভকামনা জানাই। আপনাদের পড়ে শোনাচ্ছি সুচিত্রা ভট্টাচার্যের লেখা উপন্যাস চেনা মুখ অচেনা মুখ। আপনারা শুনেছেন গতকাল গল্পটির প্রথম পর্ব, আজ শোনাব দ্বিতীয় পর্ব। শুনতে থাকুন চেনা মুখ অচেনা মুখ। শীতকালের দিন বড় তাড়াতাড়ি ফুরিয়ে যায়। বিকেল গড়িয়ে সন্ধে নেমেছে শহরতলিতে। ঝাপসা ঝাপসা কুয়াশা মাখা আঁধার। শেখরের নিষ্প্রাণ দেহ শোয়ানো হয়েছে বিছানায়। তার মাথার কাছে বসে আছে রত্না, নির্বাক শোকপ্রতিমা হয়ে। রত্নার চোখে এখন আর জল নেই। কালো দুই মণি শুকনো খড়খড়ে জ্বলছে যেন। রত্নার কান্না শুনে দৌড়ে এসেছিল আশেপাশের বাড়ির লোকজন। এই অঞ্চলটা এখনো পুরোপুরি আধুনিক হতে পারেনি। পাড়াপড়শির প্রতি এখনো কিছু সহানুভূতি মায়া মমতা আছে মানুষের। তারাই সঙ্গে সঙ্গে ডাক্তার ডেকেছিল। তিনি দেখেই বললেন সেরিব্রাল অ্যাটাক, সিভিয়ার। তখনও বোধহয় একটু প্রাণ ধুকপুক করছিল শেখরের। ডাক্তারের কথায় অ্যাম্বুলেন্স ডাকা হয়, কিন্তু অ্যাম্বুলেন্স এসে পৌঁছানোর আগেই সব শেষ। মাত্র 43 বছর বয়সী টকবগের শেখর এখন নিথর সব, ডেড বডি। হওয়ার আগে ছড়িয়ে পড়েছে খবর। প্রায় গোটা পাড়া ভেঙে পড়েছে। সকালের আড্ডার বন্ধুরা তো এসেছেই, তাদের বাড়ির মেয়েরাও এখন এই বাড়িতে। মহিলারা ভিড় করে আছে ঘরে, রত্নাকে ঘিরে। চেঁচামেচি করছে না কেউ, কান্না রোলও নেই। শুধু অদ্ভুত এক ফিসফিস ধ্বনি ভেসে বেড়াচ্ছে বাতাসে। সবকটা থমথমে মুখে গভীর শোকের ছায়া। এমনও হয় যে শেখরের কোশমিনকালে প্রেশার সুগার আছে বলে শোনা যায়নি, তেমন কোনো ডাক্তারি পরীক্ষাও হয়নি কোনোদিন, হওয়ার প্রশ্নও ওঠেনি। আধি ব্যাধি যার কাছে ঘেঁষতেও পারত না, সে হঠাৎ কি করে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে মারা যায়? নাকি মৃত্যুদূত অতি গোপনে আস্তানা গেড়েছিল শেখরের দেহে, কেউ টের পায়নি, শেখর নিজেও না। নিয়তির নিঃশব্দ তীর যে কখন কোন দিক দিয়ে এসে মানুষকে বেঁধে। মিমলি এখন এখানে নেই। ঘুম থেকে উঠে বাবাকে ঘিরে এতজন লোক দেখে বড় ভ্যাবাচাকা খেয়ে গিয়েছিল মেয়েটা। মাকে আছাড়ি পাছাড়ি কাঁদতে দেখে তারও কি কান্না। সামনে সেনবাড়ির মেয়েরা নিয়ে গেছে তাকে, নিজেদের কাছে ভুলিয়ে ভালিয়ে রেখেছে। শিশুরা শোক বোঝে না, মৃত্যুও না, কিন্তু একটা ভয়ঙ্কর কিছু যে ঘটেছে তা বুঝি এক জান্তব অনুভূতি দিয়ে টের পেয়ে যায়। সেনবাড়িতে মিমলি এখন কান্নাকাটি করছে না বটে, তবে কেমন যেন ঝিম মেরে গেছে। রত্নার বাবা মা এসে পৌঁছলেন বরানগর থেকে 5টা নাগাদ। আশুতোষ কমলাকে দেখা মাত্র সরাহত পাখির মতো আছড়ে পড়ল রত্না। কাঁদছে না, গো গো করছে। ছোট বোন স্বপ্নাও এসেছে মা বাবার সঙ্গে। 5 বছরের বড় দিদিকে সে সান্ত্বনা দেবে কি? দিদির দশা দেখে সেও কেঁদে আকুল। নিজে থেকেই ধীরে ধীরে শান্ত হলো রত্না। শান্ত নয়, নিথর। তাকে ধরাধরি করে বসিয়ে দেওয়া হলো বিছানায়। এখন তার আর কোনো বোধ নেই, সে জড় পুত্তলিকার মতন অসাড়। একে একে অন্য আত্মীয় স্বজনদেরও আসা শুরু হলো। রত্নার কাকা কাকিমা, মাসি পিসি। রত্নার পিস্তুত দাদা অরূপ বেশ করিতকর্মার ছেলে। শোকের মাঝেও সে মাথা ঠান্ডা রাখতে পারে। অন্তিম সৎকারের ঝামেলা ঝঞ্ঝাট কম নয়, সে নিজে থেকেই দায়িত্ব তুলে নিল মাথায়। নির্মাল্য অসীমদের নিয়ে বাজারে গেল, খাট কিনল, ফুল কিনল, ধূপ অগুরু দড়ি খই সবই নিয়ে এসেছে মনে করে। শেখরের সদর দরজায় বোম্বাই খাট, ফুল সাজানো চলছে খাটে। তখনই অন্দরে মৃদু গুঞ্জন। রত্নার পিসি রত্নার কাকিমাকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে বানি, শেখরের বাড়ির লোকজনকে খবর দেওয়া হয়েছে? অমনি কানাকানি ফিসফাস,
সত্যিই তো, শেখরের বাড়ির লোকেরা কই? শেখরের তো অনেকদিনই বাড়ির সঙ্গে কোনো সম্পর্ক নেই। বিয়েতে তো ওর দাদা টাদা কেউ আসেনি। তা না আসুক, এই খবর তো তাদের জানাতেই হয়। উচিত তো, কিন্তু জানাই কে? তাদের ঠিকানা কেউ জানে না? কি জানি, রত্না হয়তো জানে। কিন্তু এ সময় তো ওকে জিজ্ঞেস করাও মুশকিল। তা বলে কি হয়, খবর তো একটা দিতেই হবে। এক্ষুনি মাথা খারাপ করবার কি দরকার? তারা তো থাকে সেই বাঁকুড়া বিষ্ণুপুরের ওদিকে। কেউ গিয়ে খবর দেবে, তারপর তারা আসবে। অতক্ষণ বডি রাখা যাবে? কেন, সেখানে ফোন নেই? আছে কি? সে তো শুনেছি অজগ্রাম, শেখর যা বলেছিল। তবু রত্নার কাকিমা রত্নার পাশে এলেন, ভাসুরজির পিঠে হাত রেখে নিচু গলায় জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে, ওর দেশের বাড়িতে ফোন টোন আছে? নম্বর জানিস? রত্নার দৃষ্টি শূন্য, ঘাড় নড়ছে দুদিকে, যার অর্থ নেইও হতে পারে, জানা নেইও হতে পারে। অন্য কোনো নম্বর যোগাযোগ করবার? রত্নার ঘাড় একইভাবে তুলল আবার, আঁচল চেপেছে মুখে। রত্নার মাসি তাড়াতাড়ি উঠে বললেন, থাক থাক, কাল সকালে যা হয় একটা কিছু করা যাবে। সেই ভালো, এখন আগে দাহ কার্যটা তো হয়ে যাক। গুঞ্জন থামল আপাতত, তবু সমব্যথী প্রতিবেশীদের চোখে চোখে রয়েই গেল প্রশ্নটা। একটা লোক মারা গেল, তার নিজের পক্ষের কোনো আত্মীয়ের টিকি দেখা যাচ্ছে না। তার স্ট্রিট বাড়ির লোকজনও তাদের কোনো খোঁজখবর স্পষ্টভাবে জানে না। এমনটা সচরাচর দেখা যায় কি? অরূপ ঘরে এসেছে, সঙ্গে শুভঙ্কর। অরূপের বয়স 40, পরনে জিন্স, ফুল স্লিভ সোয়েটার, গলায় মাফলার ঝুলছে। শ্মশানে যাওয়ার নাম শুনলে সে উল্লসিত হয়ে ওঠে। মরা পোড়ানো তার কাছে হবির মতো, কিন্তু ভগ্নিপতির এই আকস্মিক মৃত্যু তাকেও বুঝিয়ে আজ একটু হতচকিত করে দিয়েছে। রত্নার সামনে এসে মাথা নামালো অরূপ। রুনু, এবার যে আমাদের রওনা হতে হয়। রত্নার মাথায় যেন কিছুই ঢুকল না, ফ্যাল করে তাকাচ্ছে। অরূপ ফের বলল, তুই একটু সর, এবার বডিটা তুলি। চমকে বিছানার দিকে তাকালো রত্না। শুয়ে আছে শেখর, যেন ঘুমোচ্ছে। মাত্র ঘন্টায় চনমনে মানুষটা বডি হয়ে গেল। গলার কাছে কি যেন একটা ঠেলে উঠতে চাইছে, মুচড়ে মুচড়ে উঠছে বুকের ভিতরটা। অসহ্য যন্ত্রণা। থরথর কেঁপে উঠল রত্নার ঠোঁট, সজোরে কামড়ে ধরেছে, কম্পমান ওষ্ঠ, জ্বলে যাচ্ছে চোখ, ভয়ঙ্কর কান্না পাচ্ছে, কিন্তু অশ্রু নেই। স্বপ্না দৌড়ে এসে জড়িয়ে ধরল দিদিকে, টেনে সরিয়ে নিয়ে গেল ঘরের এক পাশে। আরও কারা যেন এসে ঘিরে ধরল রত্নাকে। একটা মুখও চিনতে পারছে না রত্না, সবই কেমন আবছা লাগে। কুয়াশা কি ঘরে ঢুকে পড়ল? অরূপ শুভঙ্কররা সাজিয়ে গুজিয়ে বাইরে নিয়ে গেছে শেখরকে। পুজোয় কেনা কাঁথা স্টিচের সিল্ক পাঞ্জাবি আর ধুতি পরে শেখর এখন বোম্বাই খাটে শায়িত। নির্মাল্যর বউ আর রত্নার মাসুতো বোন তনিমা দুজনে মিলে চন্দনের ফোঁটা এঁকে দিয়েছে কপালে। হিমশীতল ললাটে ভেজা চন্দন দ্রুত শুকিয়ে সাদা। শেখরের বুকের উপর গীতা। কখনো তার তেমন ধর্মে কর্মে মতি দেখা যায়নি, তা সত্ত্বেও অগুরু ছড়ানো হলো শেখরের দেহে। উগ্র সুগন্ধে বাতাস ভারী। অসীম ধূপের গোছা জ্বালিয়ে দিল। সুরভিত ধোঁয়া পাক খেয়ে খেয়ে ঘুরছে। শেখর এবার অন্তিম যাত্রার জন্য প্রস্তুত। রত্না এতক্ষণ চুপচাপই ছিল, ঘরের এক কোণে বসেছিল জড়সড়। হঠাৎই উন্মাদিনীর মতো ছুটে এসেছে সদর দরজায়। ফুলের মাঝে বরবেশে শেখরকে দেখে ক্ষণিকের জন্য বুঝি থমকেছিল, পরক্ষণে আছড়ে পড়েছে খাটে। পাগলের মতো শেখরের গালে গাল ঘষছে, নিষ্প্রাণ শরীরটায় মুখ ঘষছে, মাথা ঘষছে, দুহাতে খামচে খামচে ধরছে শেখরকে। কি যে অস্ফুটে বলে যাচ্ছে রত্না!
তার আচরণ এখন হিস্টিরিয়া রোগীর মতো। তাকে টেনে সরাতে হিমশিম খেয়ে যাচ্ছে স্বপ্না তনিমারা। কমলার দৃশ্যটা সহ্য করতে পারছিলেন না। চিৎকার করে কান্না জুড়েছেন, অবিরাম দুষছেন ভগবানকে। কান্না প্রায় ছোঁয়াচে রোগের মতো। অন্য মেয়েরা ফোঁপাচ্ছে, ছেলেরাও চোখ মুছছে কেউ কেউ। আশুতোষ দুহাতে মুখ ঢেকে ভিতরে ঢুকে গেলেন। মেয়ের এই অকাল বৈধব্য বুঝি তার দুঃস্বপ্নেরও অতীত ছিল। মৃদু হরিধ্বনি উঠল। খাট কাঁধে তুলে নিয়েছে সব বাহকেরা। রত্নার বিহবল চোখের সামনে দিয়ে শেখর চিরকালের মতো চলে গেল। জীবন আর মৃত্যু কি ভীষণ গা ঘেঁষাঘেঁষি করে বাস করে। দুজনের মাঝে এক চুলো ব্যবধান নেই বোধ হয়। যে লোকটা সকালেও অত প্রবলভাবে বেঁচে ছিল, কয়েকটা সেকেন্ডের মধ্যে সে আর কোথাও নেই। কেন এমন অসময় চলে গেল শেখর? শেষ বিকেলে ছাদে মেলা লেপের ওয়ারগুলো তুলছিল রত্না। মাঘ ফুরিয়ে এলো। ঠান্ডা এখন অনেকটাই কমে এসেছে। লেপ গায়ে দিলে এখন গরম লাগে বেশ। একটা হালকা কম্বলে দিব্যি রাত কেটে যায়। পরশু স্বপ্নার সঙ্গে ধরাধরি করে সবকটা লেপ আশুতোষ চালান করে দিয়েছে লফটে। এবার ওয়ারগুলোকে ট্রাঙ্কে তুলে ফেলতে হবে। ছাদে দাঁড়িয়ে রত্না দূর থেকে দেখতে পেল মেয়েকে। দাদুর সঙ্গে বেড়াতে গিয়েছিল মিমলি। ফিরছে দুজনে। হঠাৎ হঠাৎ দাদুর হাত ছাড়িয়ে ছুট লাগাচ্ছে মিমলি। আশুতোষ হাঁকপাক করে গিয়ে ধরছে নাতনিকে। ধরা পড়ে মিমলি খিলখিল হাসছে। আশুতোষেরও মুখ জুড়ে অনাবিল হাসি। দৃশ্যটা খুবই স্বাভাবিক, তবু যে কেন নিজের অজান্তেই হৃৎপিণ্ডটা ধক করে উঠল রত্নার। সামনের রাস্তা দিয়ে বড় বড় গাড়ি খুব একটা যায় না বটে। অনবরত রিক্সা, সাইকেল, স্কুটারের আনাগোনা। বিপদ কখন কোন দিক দিয়ে আসে কে বলতে পারে? শেখরে কি তার জ্বলন্ত প্রমাণ নয়? শেখরের কথা মনে পড়লেই রত্নার ভিতরটা হু হু করে ওঠে। শেখর চলেই গেল এইভাবে, রত্নাকে এতটুকু প্রস্তুতির অবকাশ না দিয়ে। সময় মানুষকে দুঃখ দেয়, আবার সময়ই শোক হরণ করে। এটাই জগতের নিয়ম। যে শেখরকে ছেড়ে একদিনও বাঁচতে পারবে না ভেবেছিল রত্না, সেই শেখর বিনা গোটা একটা মাস তো কেটেও গেল। শুধু স্মৃতিগুলোই বড় টাটকা হয়ে আছে এখনো, দগদগে ঘা হয়ে জ্বলছে। ঘুরতে ফিরতে, হাঁটতে চলতে প্রতি পলে মনে পড়ে মুখখানা। ওই হাসি, ওই সামনে এসে উজ্জ্বল মুখে দাঁড়ানো, ছোটখাটো রসিকতা। শেখরের অনুপস্থিতিটাও এখনো পুরোপুরি অভ্যাসে আসেনি রত্নার। ডোরবেল বেজে উঠলেও রত্না চমকে ওঠে। এই বুঝি শেখর অফিস থেকে ফিরল, কিংবা ছোটখাটো ট্যুর থেকে, কিংবা বাজার সেরে আড্ডা মেরে। কেন যে এমন হয়? সব থেকে বেশি কষ্ট হয় রাতের বেলা। চোখ বুঝলেই শেখরের স্বপ্ন। শেখরের সঙ্গে বেশ কয়েকবার ডায়মন্ড হারবার গিয়েছে রত্না, বিয়ের আগে, বিয়ের পরেও। সেই চওড়া নদীটা ভেসে ওঠে আঁকির পাতায়। মাঝ গঙ্গায় নৌকো, আরোহী শুধু তারা দুজন। নৌকোর পাটাতনে দাঁড়িয়ে দু হাত ছড়িয়ে খেলা দেখাচ্ছে শেখর। নৌকা টলমল। রত্না হাহা করে উঠছে। স্বপ্নে আসে মুসৌরি পাহাড়। চড়াই উতরাই বেয়ে হাঁটছে দুজনে। বৃষ্টি পড়ছে ঝমঝম। একটাই বর্ষাতির নিচে শেখর আর রত্না। পুরীর সমুদ্রে স্নান করছে রত্না শেখরের হাত ধরে। হিড়হিড় করে জলের আরো ভিতরে রত্নাকে টেনে নিয়ে যাচ্ছে শেখর। পরিত্রাহী চেঁচাচ্ছে রত্না। আরো যে কত সুখ স্মৃতি আসে ঘুরে ফিরে। তাদের বরানগরের বাড়ির দরজা খুলল রত্না। সামনে শেখর। দীর্ঘ ঋজু দেহ ঈষৎ ঝুঁকে আছে। হাতে ইয়া ব্রিফকেস, মুখে অপ্রস্তুত হাসি। তখন রত্নাদের ভাড়া বাড়ির 1.5 তলায় সবে পেইং গেস্ট হয়ে এসেছে শেখর। মুখ চেনা হয়েছিল, ভালো করে আলাপ সেই প্রথম। লাজুক লাজুক মুখে শেখর বলল, ভর দুপুরে আপনাদের ডিস্টার্ব করছি, অফিস ট্যুরে গিয়েছিলাম,
এই মাত্র ফিরছি শিলিগুড়ি থেকে। আমার রুমমেট ঘরে নেই, দরজায় তালা। আমার যে চাবিটা কোথায় গেল? বাইরে ঠাটা রোদ, কি করি বলুন তো। রত্না খানিক ইতস্তত করল। মা গেছে মাসির বাড়ি, বাবা অফিস, বোন কলেজে। একা বাড়িতে লোকটাকে বসতে বলা কি যুক্তিসঙ্গত হবে? আবার দরজা থেকে ফেরত পাঠিয়ে দেওয়াও কি অভদ্রতা হয়ে যায় না? শেখর অন্তর্যামীর মতন মনের কথা টের পেয়ে গেছে, মুখ টিপে হাসল। ভয় পাচ্ছেন কেন? একা থাকি শহরে, চাকরি বাকরি করে খাই, বাঘ ভাল্লুক কিছু নই। না না, সে কি, ছি ছি, আসুন ভিতরে আসুন। বড় ঘরের সোফায় এসে বসল শেখর, একটু যেন আড়ষ্ট ভাবে। রত্না জল এনে দিল, চা করে দিল, বসে গল্প করছে টুকিটাকি। নিজের অগোচরেই কখন যেন আসতে শুরু করেছে মুগ্ধতা। পুঙ্খানুপুঙ্খভাবে ছবিটা দেখতে পায় রত্না। চাবি না থাকার গল্পটা ছিল নেহাতি বানানো। রত্নার সঙ্গে ভালো করে আলাপ জমানোর ছুতোক্ষণ ছিল শেখর। নিজেই পরে সে কথা কবুল করেছিল। আরো আরো স্বপ্ন দেখে রত্না, এলোমেলো। কখনো বা নিতান্ত ঘরোয়া, কখনো বা দুজনের একান্ত ঘনিষ্ঠ মুহূর্ত। রত্নাকে ভালোবাসছে শেখর, আদর করছে, ডুবে যাচ্ছে রত্না। তবে স্বপ্নের আয়ু আর কতটুকু? বড়জোর 5 মিনিট কি 10 মিনিট। স্বপ্নটুকু ভেঙে গেলে কি যে অসহ্য কষ্ট। কালো অন্ধকার যেন গিলে খেতে আসে। সারাটা রাত কেউ যেন বুকে 20 মণি পাথর চাপিয়ে রাখে। রত্নার নিঃশ্বাস নিতে পারে না। মাঝে একদিন ঝটপট করতে করতে রত্না ছাদে উঠে গিয়েছিল। আলসের ধারে গিয়ে দাঁড়িয়েছে, গাঢ় অন্ধকার চোখ, দোকানে কোটি কোটি ঝিঁঝি পোকার ডাক, শরীর জুড়ে রক্তের তুমুল লাপাদাপি। হঠাৎই পিঠে হাত। এই দিদি, এখানে কি করছিস? রত্না চমকে ফিরেছিল। শেখর চলে যাওয়ার পর থেকেই মা, বাবা, বোন 3জনই রয়ে গেছে এখানে। দিদি বন্ধুর সঙ্গে শোয়ে স্বপ্না, বাহারা। বারবার গলায় রত্না বলল, ঘুম আসছে না রে। তা বলে একা একা চলে আসবি? আমায় ডাকিসনি কেন? একা দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে রে। এই সময় একা থাকা ভালো নয়, চল চল নিচে চল। ওই দুঃসহ মুহূর্তেও রত্নার হাসি পেয়েছিল। সবাই ভাবেটা কি? একা থাকলে রত্না কিছু একটা করে বসবে। হায় রে, সত্যি সত্যি যদি রত্না তা পারত। জীবনটাকে সে বড্ড ভালোবাসে, জীবনের উপর তার বড় মায়া। কেন সে মিছিমিছি মরতে যাবে স্বার্থপর শেখরের মতো? তাছাড়া মিমলি আছে, মেয়ের দিকে তাকিয়ে তাকে এখন তো বেঁচে থাকতেই হবে। মিমলির গলা শোনা যাচ্ছে নিচতলায়। বড়সড় একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে লেপের ঢাকনাগুলো কাঁধে ফেলল রত্না। সিঁড়ি বেয়ে পায়ে পায়ে নেমে এলো। আশুতোষ বাথরুমে ঢুকেছেন, হাত পা ধুচ্ছেন। কমলা রান্না করে কি যেন নাড়ছেন কড়ায়। মিমলি দিদিমার কাছেই ছিল, রত্নাকে দেখেই দৌড়ে এসেছে। মা মা, আমি আজ একটা বুলবুলি পাখি দেখেছি। রত্না দাঁড়িয়ে গেল। আলকা হেসে বলল, তুই বুলবুলি পাখি চিনলি কি করে? দাদন চিনিয়ে দিল তো, পিকপিক করে ডাকছিল। হ্যাঁ, তোর দাদন যেন কত পাখি চেনে। কমলার টিপ্পনি উড়ে এলো। পাতি কাক দাঁড় কাকেরই তফাৎ বোঝে না। বকো না, আমি অনেক পাখি চিনি। ফিঙে, টিয়া, ময়না, চাতার, দোয়েল, ঘুঘু। বলতে বলতে আশুতোষ মেয়ের দিকে ফিরেছেন। তোদের এদিকে তো বেশ অনেক রকমের পাখি আসে রে রুনু। তা আসে, গাছপালা এত আছে। কাল আমরা কি কি পাখি দেখবো দাদন? দোয়েল? পাখি দেখে কি হবে, কাল আমরা স্টেশনের দিকে যাব। স্টেশনে? স্টেশনে কি আছে? ট্রেন আছে, লোকজন আছে, দোকানপাট আছে। কিসের দোকান?
সে কি করে বলি, আগে গিয়ে দেখি। তুমি কোনোদিনও স্টেশনে যাওনি? আশ্চর্য, মিমলির জিজ্ঞাসার অন্ত নেই। কিন্তু বাবাকে নিয়ে আর একটাও প্রশ্ন করে না মিমলি। অথচ বাবার কি ন্যাওটাই না ছিল মেয়ে। ওই 1-2 দিন বাবা কোথায় গেল বলে যা খুঁজেছিল, এত তাড়াতাড়ি ভুলে গেল? নাকি শিশু মন যা বোঝার বুঝে নিয়েছে নিজের মতো করে? বাবাকে খোঁজাখুঁজি করবার মতন অর্থহীন কাজে আর তার উৎসাহ নেই। রত্না ঘরে কাপড়গুলো রেখে এলো। আশুতোষ খাবার টেবিলে। পাশে চেয়ার টেনে বসল রত্না। কমলা নাতনির জন্য দুধ এনেছেন গ্লাসে। দেখেই মিমলি দেচুট। কমলা নাতনির পিছন পিছন দৌড়চ্ছেন, এই ঘর ও ঘর। আশুতোষ সেদিকে তাকিয়ে থাকতে থাকতে আচমকা বলে উঠলেন, মিমলির ব্যাপারে কি ভাবছিস শুনু? রত্না কথাটা বুঝতে পারল না। কি ব্যাপারে বলো তো? বারে, ওকে স্কুলে ভর্তি করবার কথা ছিল না? সেই যে কি সেন্ট অ্যাগনেস না কি যেন ছিল তো। রত্না ছোট করে শ্বাস ফেলল। সে এখন আর হবে না। কেন? সেই ভদ্রলোককে তো আর বলাই হলো না। তাছাড়া। রত্না থেমে গেল। এখনো বললে দেবজ্যোতিবাবু হয়তো কোনো বন্দোবস্ত করতে পারেন, কিন্তু মেয়েকে আর অত দামি স্কুলে পড়ানোর সাধ্য কোথায় তার? ডোনেশনই 15-20 হাজার পড়ে যাবে। এই টাকাটাই বা সে কোত্থেকে দেবে? আশুতোষ মাথা দোলাচ্ছেন। না, শেখরের কিন্তু খুব ইচ্ছে ছিল মেয়ে ওই স্কুলে পড়ুক। সে আর কি করা যাবে, মিমলির কপালে নেই। তুই কি টাকা পয়সার কথা ভাবছিস? আশুতোষ সামান্য ইতস্তত করে বললেন, মিমলির ভর্তির খরচা টরচা আমি দিয়ে দেব, সে যত লাগুক। স্কুলটার মাইনে কত জানো বাবা? মাস গেলে 450। ও নিয়েও তোকে ভাবতে হবে না, আমি তো আছি। স্থির চোখে 2-1 পল বাবাকে দেখল রত্না। আশুতোষ কাজ করতেন ছোট এক প্রাইভেট কোম্পানিতে। বছর 2 হলো অবসর নিয়েছেন। পেনশন নেই, হাতে সাকুল্যে পেয়েছেন 1,05,000। ওই টাকায় নিজেদের ভবিষ্যৎ আছে, রত্নার বিয়ে আছে। স্বপ্নার বিয়ের জন্য বছরখানেক ধরেই পাত্রের তল্লাশ চালাচ্ছেন আশুতোষ কমলা। 2-একটা জায়গায় কথাও চলছে, যে কোনো দিন লেগে যেতে পারে। কোথায় রত্না এখন বাবা মাকে সাহায্য করবে তা নয়। দুদিকে মাথা নেড়ে রত্না বলল, না বাবা, মিমলি সাধারণ স্কুলেই পড়বে। তুই অত কিন্তু কিন্তু করছিস কেন? মেয়ে বিপদে পড়লে বাবা মা সাহায্য করে না? কত বাচ্চাই তো দাদু দিদার কাছে থেকে মানুষ হয়। সে যে করে করুক, এমনি স্কুলই বা খারাপ কি বাবা? সেখান থেকেই তো কত ভালো ভালো রেজাল্ট হয়। আশুতোষ কি বুঝলেন কে জানে, গুম হয়ে গেলেন। তবে বেশিক্ষণ চুপ করে থাকাও তার ধাতে নেই। খানিক পরেই গজগজ করে উঠেছেন। সেই ঘরটা যে কি আতান্তরেই ফেলে গেল। থাক না বাবা, থাক ওসব কথা, আর ভাল লাগছে না। আমি কি সাধ করে বলছি? অনেক দুঃখে বলছি। আশুতোষের মুখ গোমড়া। সেই ঘরের অফিস থেকে টাকা পয়সারও তো এখনো কিছু হলো না। হবে, শুনলে তো মণিময়বাবু কি বলে গেলেন কাল। কাগজপত্র সব রেডি হচ্ছে, যত তাড়াতাড়ি সম্ভব প্রাপ্য মিটিয়ে দেবে। কত পাবি কিছু বলেছে? ওর তো ওই কোম্পানিতে বেশি দিন চাকরি হয়নি। মণিময়বাবু যা হিসেব করেছেন তাতে সব মিলিয়ে ঝুলিয়ে হয়তো 1,045-50 মাত্র। আশুতোষকে রীতিমতো চিন্তিত দেখালো। ওতে আর কদিন চলবে? রত্না একটু চুপ থেকে বলল, আমি মণিময়বাবুকে আমার চাকরির কথা বলেছি ওদের অফিসে। বলেছিস? আশুতোষের মুখভাব পলকে বদলে গেল। কি বললেন উনি? ওদের অফিসে নাকি প্রথা আছে,
চাকরিরত অবস্থায় কারুর কিছু হয়ে গেলে ডিপেন্ডেন্টের যদি রিকুইজিট কোয়ালিফিকেশন থাকে, এইরকম উদাহরণ নাকি একটা আছে, তাহলে তোরও হয়ে যাবে, নির্ঘাত হয়ে যাবে। না চলে বিশ্বাস নেই বাবা। মণিময়বাবু নেক্সট উইকে একবার আসবেন, তখন ওর হাতে বায়োডাটা অ্যাপ্লিকেশন সব দিয়ে দেব। তারপর ম্যানেজমেন্ট যদি দয়া পরবশ হয়, যদি কোয়ালিফিকেশন অনুযায়ী ভ্যাকেন্সি থাকে, সবই এখন 20 বাও জল। ভগবানে বিশ্বাস রাখো, সব ঠিক হয়ে যাবে। তিনি বিপদে ফেলেন, তিনি উদ্ধার করেন। বাবার মতো এত ভীষণ ভগবত বিশ্বাসী না হলেও সেও ঈশ্বর মানে বই কি। তবে এখন তার বিশ্বাস টাল খেয়ে গেছে। ভগবান যে কোন যুক্তিতে তার কাছ থেকে শেখরকে কেড়ে নিলেন, এটা তার ক্ষুদ্র বুদ্ধি দিয়ে কিছুতেই বুঝে উঠতে পারছে না। সে তো সজ্ঞানে কোনো বড় পাপ করেনি, তবে তার এই শাস্তি কেন? মিমলির দুধ খাওয়ার পালা শেষ। নাতনিকে বসিয়ে রাখার জন্য আস্তে করে টিভি চালিয়ে দিয়ে এসেছেন কমলা। রান্নাঘরের দিকে যেতে গিয়েও খাবার টেবিলের সামনে দাঁড়িয়ে পড়লেন। তোমাদের চা জল খাবার দেব? কি আছে? চিঁড়ে ভেজেছি বাদাম দিয়ে, দাও একটু। তুই কি একটু দুধ খাবি রুনু? না মা, খা না, শরীরে বল পাবি। না, একটু চা খাই, মাথাটা টিপটিপ করছে। গ্যাসে কেটলি চড়িয়ে এলেন কমলা। জামবাটিতে চিড়ে ভাজা নিয়ে টেবিলে এসে বসলেন। আশুতোষকে বললেন, খানিক আগে তোমার একটা ফোন এসেছিল। কার ফোন? বাড়িওয়ালার। হঠাৎ? মাস পুড়ে গেছে তো, জিজ্ঞেস করছিল কবে যাব। তোমার নামে নাকি কয়েকটা চিঠিও এসেছে। আশুতোষ চুপ করে গেলেন। কমলাও আর কথা বলছেন না। রত্না সামান্য অস্বস্তি বোধ করল। টের পাচ্ছিল কি ভাবছে বাবা মা। সত্যি তো, একদিন ধরে বরানগরের বাড়ি বন্ধ পড়ে আছে। এখানে পড়ে রয়েছেন বাবা মা। অষ্টপ্রহর তাকে ছায়ার মতন ঘিরে রেখেছেন। হয়তো এই সময় এটার প্রয়োজনও ছিল, কিন্তু তাদেরও তো ব্যক্তিগত সুবিধে অসুবিধে বলে কিছু আছে। স্বপ্নার বিয়ের কথাবার্তা এগোচ্ছিল, তাও তো থমকে গেল। মাস পয়লায় ব্যাংক থেকে সুদের টাকা কটা না তুললে বাবা ছটপট ছটপট করেন। এবার সেটাও এখনো তোলা হলো না। তাছাড়া বাড়ি অতদিন খালি ফেলে রাখার মানসিক অস্বাচ্ছন্দ্য তো একটা আছেই। না, বাবা মাকে আর আটকে রাখা স্বার্থপরতা হয়ে যাচ্ছে। রত্নার জীবন তো রত্নার মতো করেই বয়ে যাবে। কতদিন আর তাকে আগলে আগলে রাখবে বাবা মা? রেখে লাভই বা কি? এখন তো রত্না শক্ত হয়ে দাঁড়ানোর সময়। রত্না বলে উঠল, আমার মনে হয় তোমরা এবার বরানগর ফিরে যাও। বরানগরে ফিরে যাওয়া উচিত। মা, তা কি করে হয়? কমলা মৃদু প্রতিবাদ করলেন। তোকে একলা রেখে কি করে ফিরে যাই? আমাকে তো এখন একলাই থাকতে হবে মা, আমি ঠিক পারবো। একটা কথা বলবো রুনু? আশুতোষ চিড়ে ভাজা খুঁড়ছেন। তুইও চল না ও বাড়ি। পুরনো পাড়ার চেনা লোকজনের সঙ্গে দেখা হবে, 5 জনের সঙ্গে কথা বলবি, মনটাও একটু ভালো হবে। না বাবা, আমি এখন এ বাড়ি ছেড়ে কোথাও যাব না, কোথাও নড়ব না। কথাটা অস্বাভাবিক জোরের সঙ্গে বলল রত্না, যেন একটা অমোঘ সিদ্ধান্ত কোনো কিছুতেই এর নড়চড় হবে না। আশুতোষ 2-1 পল থমকে দেখলেন মেয়েকে, তারপর মাথা নামিয়ে নিয়েছেন। কমলা উঠে গিয়ে চা করে আনলেন। স্বামীকে মেয়েকে এগিয়ে দিলেন কাপ। চেয়ারে বসে বসে বললেন, একটা কাজ করলে হয় না? শুনু নয় এখানে থেকে যাক, আমরা বরং আসা যাওয়া করব। বলতে বলতে আশুতোষের দিকে ফিরেছেন কমলা। আমি শুধু ভাবি রুনু শ্বশুর বাড়ির লোকেদের আকেলটার কথা। ভাই মরে গেল, কোনো হিলদোল নেই।
একজন একবার মুখ দেখিয়েই কর্তব্য শেষ? সম্পর্ক না থাক, মায়ের পেটের ভাই তো, তার বউ বাচ্চার একটা খোঁজ পর্যন্ত নিল না। কমলার বিরক্তির যথেষ্ট কারণ আছে। শেখরের মৃত্যু সংবাদ পৌঁছে দিতে কারুরই আর তালে গোলে শেখরের দেশের বাড়ি যাওয়া হয়ে ওঠেনি বটে, তবে খবরটা পরদিন টেলিগ্রাম করে দেওয়া হয়েছিল। তার পরের দিন একটি চিঠিও। তখনই কারুরই দর্শন মেলেনি। তবে কাজের দিন শেখরের মেজদা এসেছিল, একাই। তার চেহারাপত্র মোটেই গাইয়া ধরনের নয়, বরং তাকে বেশ ভদ্র শিক্ষিত বলেই মনে হয়। কিন্তু যেন কেমন ধারার। আশুতোষের সঙ্গে একটা বাক্যালাপও করল না। গোঁজ হয়ে বসে রইল কিছুক্ষণ। ড্যাবডেবিয়ে খানিক দেখল মিমলিকে। রুমালের খুঁটে চোখ মুছল বার কয়েক। তারপর চুপিসারে একসময় হাওয়া। বিধবা ভাতৃবধূকে একটি কথাও বলে গেল না, তাকালোই না তার দিকে। রত্না অবশ্য তাতে কিছু মনে করেনি। বিয়ের আগেই শেখরের কাছে শুনেছে তার দাদারা কি ধাতুর। মা বাবা মারা যাওয়ার পর থেকেই শেখর ঘর ছাড়া। দাদারা অর্থ পিশাচ, সম্পত্তির লোভে ভাইয়ের সঙ্গে চরম অশান্তি করেছে। শেখর নিজেই সবকিছু ছেড়ে ছুড়ে চলে এসেছিল। রাগে দুঃখে শেখর তাদের দাদাদের ছায়াও মারাতে চায় না। এসব তথ্য আশুতোষ কমলার জানা, রত্নার বিয়ের আগে থেকেই। শেখর রত্নার বিয়েটাও আর 5টা সাধারণ বিয়ের মতো হয়নি। শাঁখ বাজেনি, উলুধ্বনি হয়নি, হুড়ো আসেনি, মাসর বসেনি। রেজিস্ট্রি ম্যারেজ করেছিল রত্না আর শেখর, বাড়ির কাউকে না জানিয়ে। কারণ ছিল, রত্নাদের বাড়িতে শেখরের নিয়মিত যাতায়াত ছিল ঠিকই, কিন্তু আশুতোষ তাকে বিশেষ পছন্দ করতেন না। মনে করতেন বেশি চালিয়াত, ফফিস, উড়নচণ্ডী। অপছন্দটা চরমে উঠল যেদিন এসপ্ল্যানেডের এক পানশালা থেকে বন্ধুবান্ধব নিয়ে বেরোনোর সময় আশুতোষের মুখোমুখি পড়ে গেল শেখর। আশুতোষ পুরনোপন্থী মানুষ, বারে যে ঢোকে সেই তার চোখে মদ্যপ, লম্পট। একটা মধুমাতাল ছেলে তার মেয়ের সঙ্গে ভাব জমাচ্ছে, এই ভাবনাতে তিনি রেগে কাঁই। সেদিনই বাড়ি ফিরে ফরমান জারি হয়ে গেল, ওই ছোঁড়া যেন আর তার বাড়ির চৌকাট না ডিঙোয়। কমলারও আপত্তি ছিল মেলামেশায়, তবে অন্য কারণে। ছেলের কোনো চাল চুলো নেই, মেসে হোটেলে থাকে। মনে কি আছে কে জানে। বয়সেও রত্নার চেয়ে ঢের বড়, এমন জামাই কোন শাশুড়ির আর মনে ধরে। সুতরাং চুপি চুপি বিয়ে, কাগজে কলমে। তবে কাজটা সেরে ফেলবার পর আর তেমন জোরদার বাধা আসেনি। আশুতোষ 2-4 দিন চোটপাট করলেন, কমলা খানিক ফোঁচ করে কাঁদলেন, ব্যাস। শেখর অবশ্য অতি বিনয়ের সঙ্গে ক্ষমাও চেয়েছিল। আশুতোষ কমলার মনে যাও বা দ্বিধা ছিল, তাও কেটে গেল শেখরের অফিসে খোঁজখবর নিয়ে। সত্যি সত্যি ভালো চাকরি করে শেখর, মাঝারি মাপের কোম্পানিতে মার্কেটিং অফিসার, মাইনে 10,000-এর উপর। ভদ্র সভ্য বলে অফিসে দারুণ সুনাম। হোক না একটু বয়স বেশি। এমন পাত্র কি তারা সম্বন্ধ করেও পেতেন? তারা নিজেরাও এমন কিছু বড় মানুষ নন, নেহাতি দিন আনা দিন খাওয়া মধ্যবিত্ত পরিবার। রত্নাও মোটেই ডানা কাটা পরি নয়, বিদ্যাবতী সরস্বতীও নয়। আরও চমক, মাত্র 12 বছর কলকাতায় চাকরি করেই শেখর একখানা জমিও কিনে ফেলেছে। মোটামুটি সন্তুষ্ট চিত্তে একটা ছোটখাটো অনুষ্ঠানের প্রস্তাব দিয়েছিলেন আশুতোষ। 2 বাড়ির লোকজন থাকবে, চেনা পরিচিত বন্ধু বান্ধব আসবে, একটু খাওয়া দাওয়া হই হল্লা হবে। নইলে আত্মীয় স্বজনরাই বা কি বলবে। ভালোবাসার বিয়ে বলে বাপ মা ফোকটে মেয়ে পার করে দিল। তখনই শেখর গোঁ ধরে বসে, কিছুতেই সে তার বাড়ির লোককে নিমন্ত্রণ করবে না। যাদের সঙ্গে সম্পর্ক চুকে গেছে তাদের সে কোন আহ্লাদে ডাকতে যাবে? ডাকতে যাবে কেন? শেখরের জেদকে মান্য করেই আশুতোষ আর এগোননি। শেখরের বাড়ির লোকজন ছাড়াই হয়েছিল অনুষ্ঠানটা। গত 5 বছরে শেখরের কোনো আত্মীয় স্বজন শেখরের বাড়ি আসেনি। এও রত্নার বাবা মার অজানা নয়। আজ শেখর মারা গেছে বলেই পরিস্থিতিটা দম করে বদলে যাবে এমন আশা করাটা কি বাড়াবাড়ি নয়? অন্তত রত্নার তাই মনে হয়। মানুষটা বেঁচে থাকার সময়েই যারা অস্তিত্বটুকু পর্যন্ত স্মরণে রাখেনি,
আজ তারা রত্নার দুঃখে বিগলিত হয়ে ছুটে ছুটে আসবে? এমন হাস্যকর কল্পনাকে রত্না প্রশ্রয় দেবেই বা কেন? এখনো ওই অপ্রীতিকর প্রসঙ্গটা এড়াতে চাইল রত্না। টুক করে উঠে গেল ঘরে। মিমলি এসে পাশে বসেছে, তাকিয়ে আছে টিভির পর্দায়। মিকি মাউস দেখে একা একাই হিহি করে হাসছে মিমলি। চিনচিন করে উঠছে রত্নার বুকে। কেন যে এই শিশুটার মতো সেও স্মৃতি ঝেড়ে ফেলতে পারে না? ডোরবেলের শব্দ। স্বপ্না ফিরল। অনেকদিন পর সে গানের ক্লাসে গিয়েছিল আজ হাতিবাগানে। ফিরে এসে বাবা মার সঙ্গে কথা বলল না। ঝড়ের গতিতে ঢুকছে রত্নার ঘরে। মিমলিকে হ্যাঁচকা মেরে কুলে তুলে নিল। অবিরাম চুমু খাচ্ছে মিমলিকে। নাকে নাক ঘষছে। মাসির হাত থেকে ছাড়া পাওয়ার জন্য হাঁকপাক করছে মিমলি। স্বপ্না আরও চেপে ধরছে মিমলিকে। হাসছে হিহি। স্বপ্নার উপস্থিতিতে একটা জাদু আছে। অনেক ভারী মুহূর্ত সে পলকে লঘু করে দিতে পারে। রত্নার মনের গুমোটো একটু একটু করে কেটে যাচ্ছিল। তরল গলায় থমকালো মনকে। হ্যাঁ, ওকে ছাড়, চটকাস না। কেউ যখন খামচে দেবে বুঝবি। পারবেই না। সকালেই ওর নখ কেটে দিয়েছি, তাই না রে মিমলি? হ্যাঁ, মাসিমণি কাল আমায় চুল কাটতে নিয়ে যাবে বিউটি পার্লারে। না, পার্লারে টার্লারে যেতে হবে না, অভ্যেস খারাপ হয়ে যাবে। রত্না হাসিটুকু মুছে ফেলল। তুই রনেনবাবুর কাছে গিয়েছিলি? ইয়েস ম্যাডাম। স্বপ্না মিমলিকে কোল থেকে নামালো। এলআইসি অফিস থেকে ঘুরে তো ক্লাসে গেলাম। দেখা হলো? রনেনবাবু আজ অফিসে আসেননি। অন্য একজন অফিসারের সঙ্গে কথা বললাম। তিনি বললেন, এই দিদি, শেখরদা কত করে লোন শোধ করতো রে? মান্থলি 2540। কদিন ধরে দিচ্ছিল? 1.5 বছর। 1-8 মাস বেশিও হতে পারে। স্বপ্না মনে মনে কি যেন হিসেব করল। তারপর বলল, তাহলে তো অনেক টাকা লোন বাকি। তা তো বটেই। তবে সেরকম কিছু করবে না, এবারই তোরই থাকবে। লোন নেওয়ার সময় শেখরদা যে পলিসিটা করেছিল তার থেকে ওরা বকেয়া টাকাটা অ্যাডজাস্ট করে নেবে। বুঝলাম না। শেখরদার কত টাকার পলিসি ছিল? 2 লাখ টাকার। যত টাকা লোন শোধ হয়েছে, ধর 30,000, ধর বাকি রয়েছে 1.5 লাখ। ওই 1.5 লাখ ওরা পলিসি থেকে কেটে নিয়ে বাকি 50,000 তোকে দিয়ে দেবে। নমিনি তো তুই, নাকি মিমলি? না, আমি। চিন্তা করিস না, কাল পরশু আবার একবার যাব। পলিসির একটা জেরক্স নিয়ে যেতে বলেছে। আর লোন রিপেমেন্টের লাস্ট রসিদটা তুই একটু খুঁজে দেখিস দিদি। রনেনবাবু তো রয়েছেনই, তাড়াতাড়ি হয়ে যাবে, চিন্তা করিস না। রত্না চুপ করে একটু ভাবল। মাথার উপর ছাদটুকু থেকে যাবে, এটা মোটামুটি স্বস্তির কথা। অল্প যা হোক 40-50 হাজার টাকাও জুটবে। কিন্তু তারপর শেখরদের অফিসে চাকরিটা যদি হয়ে যায়। বাইরের ঘরে টেলিফোন বাজছে। আশুতোষের গলা শোনা গেল। রুনু, মণিময় বাবু। রত্না উঠে এসে ফোন ধরল। মিনিট খানেকের মধ্যেই নামিয়ে রেখেছে রিসিভার। কপালে ফুটে উঠেছে চিন্তার রেখা। মণিময় বসু এক্ষুনি একবার বাড়ি আসতে চান, রাত্রিরেই। হঠাৎ কি এমন জরুরি দরকার পড়ল? আপনি কি তাপসী চক্রবর্তী বলে কাউকে চেনেন? কে তাপসী চক্রবর্তী? অফ ভিলেজ নালুয়া, পোস্ট অফিস শালডুংরি, বাঁকুড়া ডিস্ট্রিক্টের। রত্না ভুরু কুঁচকল। না তো, কেন? মণিময় উত্তর না দিয়ে চুপ করে গেল। হাই মাইনাস পাওয়ার চশমা খুলে কাঁচ মুছছে, একটু যেন চিন্তিত মুখে। স্বপ্না ও ঘরে ঘুম পাড়াচ্ছিল মিমলিকে। ঘরে এসে বসল দিদির পাশে। আশুতোষ আর কমলাও পরস্পর মুখ চাওয়াচাই করছে।
রত্নার জিজ্ঞাসূচক মণিময় স্থির। ক্ষণিক নীরবতা ভেঙে আশুতোষই প্রশ্ন করলেন, কি ব্যাপার বলুন তো মণিময় বাবু? তাপসী চক্রবর্তী? নালুয়া? মণিময় চশমাটা পরে নিল, গলা খাঁকারি দিয়ে বলল, আজ অফিসে একটা স্ট্রেঞ্জ চিঠি এসেছে। ফ্রম ওই বললাম যে সাম তাপসী চক্রবর্তী। ভদ্রমহিলা ক্লেম করেছেন উনি নাকি শেখরের আগের পক্ষে স্ত্রী। ঘরে এই মুহূর্তে বাজ পড়লেও রত্না বুঝি এত চমকে উঠত না। স্থান কাল পাত্র ভুলে চিৎকার করে উঠেছে, কি? আমরাও তো খুব অবাক হয়ে গেছি, কোনোদিন কিছু শুনিনি, দুম করে হঠাৎ এমন একটা ব্যাপার। বলতে বলতে মণিময় ব্রিফকেস খুলে একটা খাম বের করেছেন। রত্নার দিকে এগিয়ে দিয়ে বললেন, রেজিস্ট্রি ডাকে এসেছে। যন্ত্রচালিতের মতো রত্না হাতে নিল খামটা, ঠোঁট কামড়ে চিঠি পড়ছে। একবার, দুবার, তিনবার, ঘন ঘন মাথা নাড়াচ্ছে দুদিকে। অস্ফুটে বলল, অসম্ভব, এ হতে পারে না, আমি বিশ্বাস করি না। স্বপ্না ঝুঁকে চিঠিটা দেখছিল, বিড়বিড় করে বলল, এ আবার হয় নাকি? কোথাকার কে তাপসী চক্রবর্তী? দাবি করেছে সেই নাকি শেখরদার আইনসম্মত স্ত্রী ছিল। মাত্র 4 বছর আগে নাকি শেখরদার সঙ্গে তার ডিভোর্স হয়েছে। একটা ছেলেও নাকি আছে। অফিসে শেখরদার যা পাওনা গন্ডা, সবেতেই নাকি তার একটা হক আছে। সুতরাং শেখরদার টাকা পয়সা একতরফাভাবে কাউকে যেন না দেওয়া হয়। আশুতোষ হাঁ, কমলার চোখ ঠিকরে বেরিয়ে আসছে। স্বপ্না চিঠিটা নিয়ে সেন্টার টেবিলে আছড়ে ফেলল। ইম্পসিবল, ইম্পসিবল, নিশ্চয়ই কেউ বদমাইশি করেছে, নিশ্চয়ই কেউ বদমাইশি করছে। আপনারা শুনছেন সুচিত্রা ভট্টাচার্যের লেখা উপন্যাস চেনা মুখ অচেনা মুখ। আজ শুনলেন 2য় পর্ব। রত্নার জীবনে একই ঝড় উঠেছে। একে সে তার স্বামী শেখরকে হারিয়ে ফেলেছে, মর্মান্তিক দুর্ঘটনা। কিন্তু একই সংবাদ, 4 বছর ধরে যার সঙ্গে একসাথে থাকা, যাকে ভালোবেসে জড়িয়ে ধরা, সেই মানুষটি এক মুহূর্তেই অচেনা হয়ে যাচ্ছে। কি হতে চলেছে এরপর জানতে হলে পরবর্তী পর্বগুলি অবশ্যই শুনতে হবে। চোখ রাখুন আমার কবিতা পাঠ চ্যানেলে। সবাইকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকুন আর থাকুন পরের পর্বের প্রতীক্ষায়।